আসসালামু আলাইকুম। পিটু এর সাধারণ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকগুলো দেখব এগুলো হচ্ছে ধাতব ও অধাতব পদার্থ এবং এদের যে বিভিন্ন যৌগ আছে এই যৌগগুলো দেখব। এরপর আমরা জৈব রসায়ন সম্পর্কে আলোচনা করব আর দেখব প্রত্যেক জীবনে রসায়ন কি কাজে লাগে। আচ্ছা, তো প্রথমে চলো দেখি যে বিসিএস এ এই রিলেটেড কি কি কোশ্চেন বিগত সালগুলোতে এসেছে। তো দেখো, একটা কোশ্চেন ছিল যে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি। এটা ছিল 41 এ। এরপর ছিল বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত। তারপর ধাতুর স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে কোনটি? এটা ছিল 33তম এবং 12তম বিসিএস ছিল। স্টেইনলেস স্টিলের উপাদান কি? এবং সংকর ধাতু পিতলের উপাদান। এগুলো সব কিন্তু এই যে ধাতু বা অধাতব পদার্থ বা তাদের যৌগ থেকে কোশ্চেন গুলো এসেছে। আচ্ছা দেখো, এখানে একটা কোশ্চেন ছিল যে সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল, এটা 33তম আসছে। তো এটা তোমার আসছে প্রাত্যহিক জীবনে রসায়নের ব্যবহার থেকে। এরপর কোনটি অর্ধপরিবাহী? অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে? কোন ধাতু পানি অপেক্ষা হালকা? কোনটি পানিতে দ্রবীভূত না? এগুলো সব ধাতু অধাতু থেকে কোশ্চেন আসছে। এবং এই যে তামার সাথে মেশালে কি মেশালে পেতল হয়, এটা সংকর ধাতু থেকে এই কোশ্চেন গুলো আসছে। তার মানে দেখা যাচ্ছে যে মোটামুটি এখান থেকে কিন্তু ভালোই কোশ্চেন থাকে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব ধাতব পদার্থ এবং তাদের যৌগ। তাহলে প্রথমে চলো দেখি যে আসলে ধাতু কি জিনিস। হ্যাঁ, ধাতু বলতে আমরা আসলে কি বুঝি। তো ধাতুর যে বৈশিষ্ট্যগুলা থাকলে তাকে আমরা ধাতু বলি। এগুলো একটা হলো যে সাধারণ তাপমাত্রায় ধাতুগুলা কঠিন থাকে। ধাতু তোমরা সবাই চিনো, আমরা যেগুলাকে স্টিল, লোহা বা এই জাতীয় যে পদার্থগুলা, হ্যাঁ, এগুলা হলো ধাতু। তো ধাতুগুলা সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। এরপর ধাতুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ধাতু তাপ এবং বিদ্যুৎ পরিবাহী। এগুলোর মধ্যে দিয়ে তাপ এবং বিদ্যুৎ পাস হয়। এরপরে ধাতুগুলার উজ্জ্বলতা আছে, দ্যুতি আছে। তুমি দেখবা যে অ্যালুমিনিয়াম আমরা সবাই চিনি না? অ্যালুমিনিয়ামের মধ্যে তুমি যদি লাইট ফেলো বা সূর্যের আলো যদি পড়ে চিকচিক করে, আলো বিচ্ছুরণ করে। এটা ধাতুর একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, ওর জন্য ধাতু যেগুলা এগুলা থেকে আলো বিচ্ছুরিত হয় বা চকচক করে। এবং ধাতুগুলো নমনীয় ঘাতসহ ও প্রসারণশীল। তুমি ধাতুকে পিটায়া পিটায়া এটাকে চিকন করতে পারবা, লম্বা বানাইতে পারবা। এটা দিয়ে তুমি বিভিন্ন ম্যাটেরিয়ালস বানাইতে পারবা। হ্যাঁ, যে এদেরকে সরু তার এবং পাতে পরিণত করা যায়। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি যদি ধাতুগুলাকে আঘাত আঘাত করো, ধাতুগুলাকে যদি তুমি আঘাত করো, তাহলে এখান থেকে টুনটুন আওয়াজ হয়। টুনটুন, হ্যাঁ, এক ধরনের টুনটুন আওয়াজ বের হয়। তো এই ছিল ধাতু। তাহলে আমরা ধাতুর বৈশিষ্ট্য যেগুলো দেখলাম, একটা দেখলাম যে ধাতুগুলা কঠিন হয়, বিদ্যুৎ পরিবহন করে, এদের উজ্জ্বলতা আছে এবং এগুলাকে তুমি প্রসারণশীল, যেহেতু তুমি এগুলাকে পিটায়া বিভিন্ন সরু তার বা পাতে পরিণত করতে পারবা। আর এগুলা থেকে টুনটুন আওয়াজ বের হয়। আচ্ছা, তাহলে এখন অধাতু কি? অধাতু এটা ৩ অবস্থাতেই থাকতে পারে। এগুলা কঠিন অবস্থাতেও থাকতে পারে, তরল অবস্থাতেও থাকতে পারে, আবার গ্যাসীয় অবস্থাতেও থাকতে পারে। এই ৩ অবস্থায় থাকতে পারে। আর অধাতুগুলা তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। যেমন মনে করো যে রাবার। রাবার কি? বিদ্যুৎ অপরিবাহী। গ্লাস, অয়েল, ডায়মন্ড, হ্যাঁ, ড্রাই উড, এগুলা সব অধাতু এবং এগুলা বিদ্যুৎ বা তাপ পরিবহন করে না এবং এদের বিশেষ কোনো দ্যুতি নাই, আলো নাই। কয়লা, কয়লা কি? কয়লার উপরে যদি তুমি লাইট ফেলো, এটা কি চিকচিক করে? করে না। হ্যাঁ, তার মানে অধাতুগুলার বিশেষ কোনো দ্যুতি নাই ধাতুগুলার মতো। এবং এগুলো প্রসারণশীল না। তুমি কয়লা, এটাকে কি তুমি পিটায় পিটায় তুমি লম্বা করতে পারবা? পারা যাবে না, তাই না? এবং এগুলা থেকে টুনটুন আওয়াজ হয় না। কাঠ, ২টা কাঠ, ড্রাই কাঠ, যদি শুকনা কাঠ তুমি বাড়ি দাও, দেখবা ভোঁতা আওয়াজ আসবে কিন্তু টুনটুন আওয়াজ আসবে না। এই জন্য এগুলা অধাতুর বৈশিষ্ট্য। তাহলে আমরা অধাতুর বৈশিষ্ট্য কি কি দেখলাম? একটা দেখলাম যে এগুলা যে কোনো অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল বা গ্যাসীয়। এরপর দেখলাম তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, বিশেষ কোনো দ্যুতি নাই এবং এদের টুনটুন আওয়াজ হয় না। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো, সেটা হলো ধাতুর শিখা পরীক্ষা। আচ্ছা, শিখা পরীক্ষা কি জিনিস? এটা হলো ধাতুগুলাকে তুমি যদি বার্নারে ধরো বা আগুনের মধ্যে যদি তুমি ধরো, তাহলে এক একটা ধাতু এক একটা কালার শো করে। হ্যাঁ, সে এই আগুন থেকে প্রয়োজনীয় তরঙ্গ দৈর্ঘ্য এটা শোষণ করে, করে সে ওই কালারের আলো দেখায়। এটাকে আমরা বলি শিখা পরীক্ষা। হ্যাঁ, যে এটা দিয়ে আমরা ধাতু কোনটা কোন ধাতু এটা আমরা বের করতে পারি। যেমন মনে করো লিথিয়াম, তুমি যদি লিথিয়াম এটা বার্নারে ধরো, তাহলে এটা উজ্জ্বল লাল বর্ণের আলো দিবে। এরপরে আছে সোডিয়াম।
সোডিয়ামকে ধরলে এটা উজ্জ্বল সোনালী হলুদ বর্ণের আলো দেখাবে বা শিখা দেখাবে। পটাশিয়াম দেখাবে বেগুনি কালারের। রুবিডিয়ামকে যদি ধরো তাহলে লালচে বেগুনি কালারের শিখা দেখাবে। সিজিয়াম এটা বোঝাই যাচ্ছে নীল রঙের শিখা। ক্যালসিয়াম হলো ইটের মতো লাল, ইটের মতো লাল বর্ণের। স্ট্রনসিয়াম উজ্জ্বল লাল। হ্যাঁ, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা ইটের মতো লাল, ইটের লালটা তো দেখছো খুব গাঢ় লাল, তাই না? আর স্ট্রনসিয়াম হলো উজ্জ্বল লাল বর্ণ। বেরিয়াম হলুদাভ সবুজ। এইগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তোমরা স্লাইড গুলো একটু বারবার দেখলে দেখবা এগুলো মাথায় বসে গেছে যে সোডিয়াম হলো সোনালী হলুদ, এরপরে পটাশিয়াম বেগুনি, রুবিডিয়াম লালচে বেগুনি। এগুলো একটু দেখবা, দেখলেই দেখবা যে এগুলা মনে থাকবে। আর কাউটে যখন প্র্যাকটিস করবা দেখবা এমনিতেই সেট হয়ে গেছে। আরেকটা জিনিস আমি বারবার বলি, সেটা হলো যে বিসিএস ফাইনাল পরীক্ষা যখন তুমি দিবা তখন তোমার রেসিডুয়াল নলেজ কাজে লাগবে, মানে যেটা তোমার মাথায় সেট হয়ে গেছে। মানে তুমি অল্প বিস্তার পড়লা, ওইটা তুমি যদি কনফিউশনের সাথে দাগাইতে যাও আইদার তুমি ভুল করবা, আর নয়তো ভয়ে তুমি ছেড়ে দিয়ে আসবা। এর জন্য একদম সেট করতে হবে। না কংক্রিট আমি জানি ক্যালসিয়াম কে যদি আমি বার্নারের আলোয় ধরি তাহলে ইটের মতো লাল বর্ণ দেখাবে। হ্যাঁ, একদম কংক্রিট জিনিসটা আমার মাথায় থাকতে হবে। আচ্ছা, এখন দেখো ধাতুর সক্রিয়তার কেমন, মানে কোন ধাতু কত বেশি সক্রিয়, কত বেশি সে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এইটা দিয়ে আমরা সক্রিয়তার ক্রমটা মেজার করি, যে কোন ধাতু বাতাসের সাথে সহজে বিক্রিয়া করে এবং ক্ষয়প্রাপ্ত হয় তাকে সক্রিয় ধাতু বলে। তো সক্রিয় ধাতুর একটা ক্রম আছে, যেমন প্রথমে হলো পটাশিয়াম, সবচেয়ে সক্রিয়। হ্যাঁ, পটাশিয়াম এটা হলো সবচেয়ে সক্রিয়। এরপর আছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো এটা মনে রাখার জন্য একটা কবিতা দেখবা তোমাদের বইয়ে দেওয়া আছে, যে কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে, সুজানাকে পাবে হায়, কুলাঙ্গার হাজি হাজি পেটাবে আমায়। আচ্ছা, কে না কে মানে এই দেখো, কে তে হলো পটাশিয়াম, হ্যাঁ, কে নাতে হলো সোডিয়াম, আরেকটা কে ক্যালসিয়াম, কে না কে ম্যাকগাইভার এমজি, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জেনো ফিরে জিঙ্ক, জেনো ফিরে ফেরাস, হ্যাঁ, আয়রন, সুজানা এসএন, তারপরে লেড পিবি, হ্যাঁ, পাবে হাজি, আহ, কুলাঙ্গার হাজি, আজি পেটাবে আমার। তো এইটা দিয়েও তোমরা মনে রাখতে পারো। তো তোমরা এটা বই থেকে এই কবিতা বা ছন্দ যেটা এটা দেখে নিও। কিন্তু এটা হলো সক্রিয়তার ক্রম। হ্যাঁ, যে কোনটা সক্রিয়তা বেশি বলতে আমরা যেটা বুঝাই যে সে বাতাসের অক্সিজেনের সাথে দ্রুত বিক্রিয়া করে কিনা, এটা। আচ্ছা দেখো, খনিজ ও আকরিক। আগেও আমরা খনিজ বা আকরিক নিয়ে আলোচনা করেছিলাম, যে ভূগর্ভে বা ভূপৃষ্ঠে যৌগ অথবা মুক্ত মৌল রূপে অনেক ধাতু বা অধাতু পাওয়া যায়। এগুলা মিশ্রিত অবস্থায় থাকে। হ্যাঁ, আমরা মাটি থেকে কালেক্ট করি, এগুলাকে খনিজ বা আকরিক বলি। তো এগুলার একটা লিস্ট আছে যে কোন মৌলের আকরিক কি, এটা তোমরা বইয়েও দেখবা। যেমন পটাশিয়ামের আকরিক হলো সল্টপিটার, এটা KNO3, এটা সল্টপিটার হিসেবে আমরা ভূপৃষ্ঠে পাই। এইখান থেকে তুমি চাইলে কি করতে পারবা, এই যে পটাশিয়ামটা, এই পটাশিয়ামটাকে তুমি কালেক্ট করতে পারবা। এটা হলো এই পটাশিয়ামের আকরিক। আবার তোমার সোডিয়ামের আকরিক হচ্ছে বোরাক্স, এরপরে রক সল্ট, হ্যাঁ, চিলি, এগুলো হলো সোডিয়ামের আকরিক। সিমিলারলি যেমন এই যে জিঙ্কের, হ্যাঁ, জিঙ্কেরটা কি, জিঙ্কেরটা হলো জিঙ্ক ব্ল্যান্ড। হ্যাঁ, জিঙ্ক ব্ল্যান্ড, এই যে জিঙ্ক ব্ল্যান্ড। আয়রনের হলো ম্যাগনেটাইট, হেমাটাইট, আর হলো লিমোনাইট, এগুলো হলো আয়রনের আকরিক। আর লেডের কি, লেডেরটা হলো গ্যালেনা। আর কপারের হলো কপার পিরাইটস। তো এগুলা থেকে, এই আকরিক থেকে আমরা ধাতুগুলা নিষ্কাশন করে সেপারেট করতে পারি। কিন্তু প্রকৃতিতে এগুলাকে এই হিসেবে পাওয়া যায়, যেমন কপার পিরাইটস হিসেবে কপার পাওয়া যায়। আচ্ছা দেখো, এই আকরিক নিয়ে আমাদের কিছু ইনফরমেশন মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু পূর্ববর্তী বিসিএস এ দেখা গেছে কোশ্চেন আসছে। যেমন এই অ্যাসবাস্টস, হ্যাঁ, অ্যাসবাস্টস নিয়ে বিসিএস এ কিন্তু কোশ্চেন ছিল। তো আগুন বা তাপ প্রতিরোধ ক্ষমতার কারণে অ্যাসবেস্টসকে বৈদ্যুতিক এবং বিল্ডিং এর ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হতো আগে। জিপসাম, এটা সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস, হ্যাঁ, ওই যে তোমাদের হাতটা ভেঙে গেলে যে ব্যান্ডেজ করে দেয়, এটাকে আমরা প্লাস্টার অফ প্যারিস বলি। এরপর ম্যাগনেটাইট, এটা লোহা তৈরিতে ইউজ করা হয়। আর কপার পিরাইট, যেটা কপার পিরাইটস, এই কপার পিরাইটস তোমার সালফার তৈরিতে ব্যবহৃত হয়। এখন আসো, এই যে আমরা ধাতুগুলা দেখলাম, এখন এই ধাতুগুলার কিছু যৌগ সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথমে দেখব যে সোডিয়াম ও পটাশিয়াম। তো সোডিয়াম ও পটাশিয়াম এগুলা যেহেতু সক্রিয় ধাতু,
তো এগুলা আর্দ্র বাতাসের সংস্পর্শে যদি আসে, আর্দ্র বাতাস, হ্যাঁ, শুকনো বাতাসের সাথে বিক্রিয়া করে না। কিন্তু নরমালি আমাদের বাতাস দেখা যায় যে আর্দ্র থাকে, তাই না? আমরা যেটাকে আর্দ্রতা বা হিউমিডিটি বলি, যে জলীয় বাষ্প মিশ্রিত থাকে। তো এই আর্দ্র বাতাসের সংস্পর্শে যদি আসে, তো সোডিয়াম এইটার সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে এবং সোডিয়াম কার্বনেটে পরিণত হয়। এই জন্য যেহেতু এটা বিক্রিয়া করে ফেলে, তুমি যদি এটাকে খোলা জায়গায় রাখো, দেখো এটা বিক্রিয়া করে এটা নাই হয়ে গেছে। এই জন্য সোডিয়ামকে পেট্রোলিয়াম বা পেট্রোল বা কেরোসিনের নিচে রাখা হয়। তো সোডিয়ামের কয়েকটা যৌগ, যেমন একটা হলো খাবার লবণ, হ্যাঁ, আমরা এটা সবাই চিনি। এইটা হলো তোমার সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, NaCl। এটা হলো খাবার লবণ, এটা এই সোডিয়ামের একটা যৌগ। এরপরে আছে কস্টিক সোডা, এটাও সোডিয়ামের যৌগ। সোডা অ্যাশ, কাপড় কাচার সোডা, আমরা যে কাপড় কাচার জন্য যে সোডা ইউজ করি। এরপরে খাবার সোডা, হাইপো, গ্লোবাল লবণ, টেস্টিং সল্ট, এগুলো সবই তোমার সোডিয়ামের যৌগ। হ্যাঁ, তবে সাধারণত আমরা যে খাবার লবণটা ইউজ করি এটা অবিশুদ্ধ। হ্যাঁ, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকে, একদম পিওর সোডিয়াম ক্লোরাইড না যে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড আছে। শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড থাকতো, তাহলে যেটা হইতো যে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড পানিগ্রাহী না, মানে এটা পানি আকৃষ্ট করে না। দেখবা আমাদের বাসায় যে খাবার লবণ থাকে, এগুলা বর্ষাকালে দেখবা যে পানি পানি হয়ে যায়। এটার কারণ কি? কারণ হচ্ছে যে এই যে এখানে যে অবিশুদ্ধ ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, এটার কারণে এটা পানি টেনে নেয়, এই জন্য ভিজা ভিজা হয়ে যায়। যদি পিওর সোডিয়াম ক্লোরাইড থাকতো, তাইলে এটা পানি টানতো না। আচ্ছা, আরেকটা জিনিস যেটাকে আমরা বাংলায় বলি ফিটকিরি, তোমরা দেখবা যে সেলুনের মধ্যে থাকে, হ্যাঁ, আগে বেশি দেখা যেত, এখন তো সেভিং জেল চলে আসছে। আগে আমরা ছোট সময় দেখতাম যে ফিটকিরি রাখে দোকানে, সেভ করার পরে এটা ঘষে দেয়। এটা হলো ফিটকিরি। এটার আরেকটা নাম হলো পটাশ অ্যালাম। পটাশ অ্যালাম বা ফিটকিরি, এটার সংকেত হইলো এটা, যে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, সাথে হলো 24 অণু পানি, এই যে H2O পানি, হ্যাঁ, 24 অণু পানি। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট আর 24 অণু পানি, এটাকে বলা হয় পটাশ অ্যালাম বা ফিটকিরি। তো এটা বেশি ইউজ হয় তোমার পানি পরিষ্কার করার কাজে। হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ফিটকিরিকে বাংলাদেশের জন্য সবচেয়ে সস্তা এবং কার্যকরী তোমার জীবাণুনাশক, বা এটা দিয়ে তোমার পানি বিশুদ্ধ করা যায় এবং এটা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। এটা পানি পরিষ্কার করে কিভাবে? এটা হলো যে তোমার, তুমি এক গ্লাস পানি নিলা, মনে করো তুমি এক গ্লাস বা এক বালতি পানি নিয়ে রেখে দাও। রেখে দিলে দেখবা কিছুক্ষণ পরে এটা নিচে ছোট ছোট বালি জমা হয়েছে, মানে এখানে এই বালুগুলো ছিল, এগুলো আস্তে আস্তে কি হয়েছে, নিচের দিকে নেমে গেছে পানি শান্ত অবস্থায় থাকলে। তো এটা একটা পরিষ্কার, উপর থেকে যদি তুমি পানিটা নিয়ে নাও, তো তুলনামূলক পরিষ্কার পানিটা তুমি পাবা। আর এটার সাথে যে বালু বা তোমার পার্টিকেল মিশ্রিত ছিল, এগুলা নিচের দিকে পড়ে যায়। কিন্তু এরপরেও অনেক পার্টিকেল থাকে যেগুলো আসলে পানির চেয়ে হালকা। পানির চেয়ে হালকা পার্টিকেল কি পানিতে ডুববে? ডুববে না। তো যখন আমরা এটার মধ্যে পটাশ অ্যালাম বা এই ফিটকিরি যোগ করি, তখন যেটা হয়, এই ফিটকিরিটা এই ছোট ছোট পার্টিকেল গুলারে একত্রিত করে কাছে নিয়ে আসে। তো এগুলো জমাট বাঁধে। তো জমাট বাঁধে কি হয়, আকারে বড় হয়, তখন ভারী হয়ে যায়। তখন এগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। তো এগুলা নিচে সব জমা হয়। আর উপর থেকে যদি তুমি পানিটা ব্যবহার করো, উপরের পানিটা যদি তুমি ব্যবহার করো, এটা তুলনামূলক পরিষ্কার পানি। তো এইভাবে আমাদের যে গ্রাম এলাকা, যেখানে একদম পিওর ওয়াটার পাওয়া যায় না, সেখানে ফিটকিরি ব্যবহার করে আমরা বিশুদ্ধ পানি পেতে পারি। এবার আসো আমরা একটু ক্যালসিয়ামের কিছু যৌগ দেখি। ক্যালসিয়ামের একটা যৌগ হলো চুন। আমরা যে পান খাই চুন, এটা ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ, এটা ক্যালসিয়ামের একটা যৌগ। বা কলি চুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বা চক, আমরা যে স্কুলে আমাদের যে চক দিয়ে লিখতো, এই চকগুলা এগুলা ক্যালসিয়ামের যৌগ। এছাড়া আছে প্লাস্টার অফ প্যারিস, আগে বলছি যে আমাদের যে ব্যান্ডেজ করা হয় হাত পা ভেঙে গেলে, হ্যাঁ, এটাকে আমরা প্লাস্টার অফ প্যারিস বলি। এই ব্লিচিং পাউডার, হ্যাঁ, এটা ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে তোমার CaO Cl, হ্যাঁ, এখানে আমি লিখি CaO Cl, হ্যাঁ, এটা এটা হলো ব্লিচিং পাউডারের সংকেত। এটা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বলা হয়। আর সোডা লাইম, আমরা যে খাই সোডা লাইম, হ্যাঁ, এটাও ক্যালসিয়ামের একটা যৌগ। এরপর আসলে জিঙ্ক। জিঙ্কের তো 3 রকমের যৌগ পাওয়া যায়, একটা হলো সাদা ভিট্রিয়ল, একটা হলো গ্রিন ভিট্রিয়ল, আর একটা হলো ব্লু ভিট্রিয়ল। এগুলা জিঙ্কের যৌগ। হ্যাঁ, একটা নীল, সাদা
আর সবুজ ভিট্রিয়াল, মনে রাখবা। এরপর আসো লোহা বা আয়রন। লোহা তো আমাদের খুব পরিচিত জিনিস, লৌহ মানব, এও আমাদের পরিচিত। তো একটা মজার জিনিস যেটা, সেটা হলো বিশুদ্ধ লোহা যেটা, এই বিশুদ্ধ লোহাটা আসলে বিশেষ তেমন কোনো কাজে লাগে না। বিশুদ্ধ যেটা একদম পিওর আয়রন যেটা, এটা কাজে লাগে না। এই জন্য এটার সাথে কি করতে হয়, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস বা কার্বন মিক্স করা হয়, মিক্স করে এটা ব্যবহারের উপযুক্ত করা হয়। তো যেমন একটা হলো কাস্ট আয়রন। কাস্ট আয়রনের মধ্যে কি থাকে, কাস্ট আয়রনের মধ্যে আমরা যেটা মিক্স করি, যে 4% কার্বন মিক্স করি, 1 থেকে 1.5 সিলিকন মিক্স করি, 0.4% ম্যাঙ্গানিজ এবং 0.10% ফসফরাস এখানে আমরা মিক্স করি। তো এটা মিক্স করলে এটা কাস্ট আয়রন বা পিগ আয়রনে পরিণত হয়, এবং এটা ওই যে তোমার বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল যেগুলা ভাঙার সম্ভাবনা কম থাকে, যেমন টিউবওয়েলের যে মাথার যে অংশটা, হ্যাঁ, এটা এই কাস্ট আয়রন বা পিগ আয়রনের তৈরি। তারপরে ওই যে আমাদের বাসায় যে ফ্রাই প্যান থাকে, এই ফ্রাই প্যান, কড়াই, তারপরে ওজন মাপার যে বাটখারা, এগুলা এই কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয়। আর স্টিল বা ইস্পাত, যেগুলো নর্মালি আমরা বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করি, এটা তৈরি করার জন্য আমরা এটা এই আয়রনের সাথে 0.15 বা 1.5% কার্বন মিক্স করি। আর এটা দিয়ে স্থায়ী চুম্বক তৈরি করা যায়। আর এটা ব্যবহার কোথায়, এটা তোমরা তো জানোই যে আমরা এটা কনস্ট্রাকশনে ব্যবহার করি। তারপর রেল লাইনের যে পাত, এটা স্টিল দিয়ে করা হয়। গাড়ির স্প্রিং, তারপরে যুদ্ধাস্ত্র, ডাক্তারের যন্ত্রপাতি, এগুলা আমরা স্টিল বা ইস্পাত ব্যবহার করি। আর রড আয়রন বা পেটা লোহা, এটা দিয়ে আমরা ওই যে বিভিন্ন গেট বা তোমার শিকল, তার, নাট বল্টু, এগুলা এই রড আয়রন দিয়ে আমরা তৈরি করি। তো এখানে যেটা থাকে, এখানে কার্বনের পরিমাণ হইলো 0.1 থেকে 1.15, এই পরিমাণ আমরা কার্বন দিই অল্প। এটা নমনীয় ও দৃঢ়, এটা ওয়েল্ডিং করা যায়, ঠিক আছে। এই জন্য ওয়েল্ডিং করে আমরা যেসব ম্যাটেরিয়ালস বানাই, হ্যাঁ, তোমার লোহার তৈরি, এগুলা রড আয়রনের তৈরি। যেমন এই যে শিকল, তার, গেট, বল্টু, তালা চাবি, এগুলো সব রড আয়রনের তৈরি। আচ্ছা, এখন আমরা দেখবো পারদ। হ্যাঁ, পারদ, এইটা একটা তোমার ব্যতিক্রমী। ব্যতিক্রমী কেন, কারণ আমরা যখন তোমার ধাতুর বৈশিষ্ট্য দেখেছি, তখন দেখছি ধাতুগুলা কি হয়, ধাতুগুলা নর্মালি কঠিন হয়। এর মধ্যে ব্যতিক্রম আছে দুইটা, একটা হলো স্বাভাবিক তাপমাত্রায় পারদ এবং সিজিয়াম, এই দুইটা তরল অবস্থায় থাকে, নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, এই যে পারদ ও সিজিয়াম, এগুলা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, মানে খুব কম তাপমাত্রায় এরা তরল অবস্থায় থাকে। স্বাভাবিক অবস্থায় দেখবা পারদ হলো তরল, এবং তরল পদার্থের মধ্যে সবচেয়ে ভারী হলো পারদ। এটা একটু মনে রাখতে হবে যে তরল পদার্থের মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে পারদ। এবং এই পারদের সবচেয়ে বেশি ব্যবহার আমরা দেখি কোথায়, থার্মোমিটারে, তাই না? থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। কেন পারদ ব্যবহার করা হয়? কারণ পারদটা অল্প তাপমাত্রায় খুব বেশি বৃদ্ধি পায়, আয়তন বাড়ে। আমরা জানি সবকিছুরই তাপ দিলে কি হয়, আয়তন বাড়ে। পারদে সবচেয়ে বেশি বাড়ে। হ্যাঁ, এই জন্য তোমার পারদটা যখন আমরা ইউজ করি, দেখবা তোমার গায়ের টেম্পারেচার যখন অল্প একটু বাড়ে, ধরো 1 ডিগ্রি বাড়ছে, এতেই কিন্তু দেখা যায় যে এই যে পারদটা একটা সার্টেইন অ্যামাউন্ট বৃদ্ধি পায়। তো আমরা বুঝতে পারি যে আমার টেম্পারেচারটা কতটুকু পর্যন্ত বাড়লো। এই জন্য থার্মোমিটারের মধ্যে পারদ ইউজ করা হয়। আচ্ছা, এখন আসো খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সংকর ধাতু। সংকর ধাতু থেকে কিন্তু প্রায় কোশ্চেন আসে যে সংকর ধাতুর উপাদানগুলো কি কি, এই রিলেটেড কোশ্চেন আসে যে এই সংকর ধাতুটা কোন কোন উপাদান দিয়ে তৈরি। সংকর ধাতু বলতে আমরা বুঝি যে দুই বা ততোধিক ধাতু একসাথে মিশ্রিত করে যে ধাতু বানানো হয়, সেটা হলো সংকর ধাতু। তো যেমন পিতল, এটা একটা সংকর ধাতু। তো পিতলে থাকে তামা আর জিঙ্ক, 70% তামা থাকে আর 30% জিঙ্ক থাকে। তো তোমরা এটা দিয়ে মনে রাখতে পারো যে পিতাজি, হ্যাঁ, পিতল, তামা আর হলো জিঙ্ক, পিতাজি। এরকম করেও তোমরা মনে রাখতে পারো যে পিতল, তামা আর জিঙ্ক বা দস্তা দিয়ে তৈরি। এরপর আছে কাঁসা বা ব্রোঞ্জ। কাঁসার মধ্যে তামা থাকে 90% আর 10% থাকে হলো টিন। তো এটা মনে রাখতে পারো যে কাঁসা তামাটে, যে কাঁসা, তাতে হলো তামা, আর এই যে লাস্টে এটাতে হলো টিন। কাঁসা, তামাটে, এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো যে কাঁসা বা ব্রোঞ্জ তামা বা টিন দিয়ে তৈরি। এরপর আছে গান মেটাল। গান মেটালের মধ্যে 88% আছে তামা, এরপর 10% টিন আর 2% আছে দস্তা। এটা গান মেটাল, এটাও এক ধরনের সংকর ধাতু। এরপর আছে স্টেইনলেস স্টিল। আমরা এখন বাসা বাড়িতে অনেক জায়গায় স্টেইনলেস স্টিল দেখি, বিশেষ করে দেখবা যে সিঁড়িতে, সিঁড়ির যে রেলিং গুলা, এগুলা স্টেইনলেস স্টিলের দেওয়া হয়।
তো এখানে 74% থাকে হলো লোহা, 74%, 8% কার্বন এবং 18% ক্রোমিয়াম দেওয়া হয়। এরপর স্টিল, যেখানে 99% লোহা আর 1% কার্বন ইউজ করা হয়। ডুরালুমিন, এটাও একটা সংকর ধাতু, এখানে অ্যালুমিনিয়াম থাকে 93%, 3% কপার, 3% ম্যাগনেসিয়াম এবং 1% ম্যাঙ্গানিজ থাকে। তো এগুলা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। সংকর ধাতু থেকে আগে বলছে কোশ্চেন থাকে যে পিতল, পিতলের মধ্যে কি কি থাকে, তাহলে মনে রাখতে হবে যে পিতাজি, হ্যাঁ, পিতলের মধ্যে পিতল, তাতে তামা, আর জিতে জিঙ্ক, তাহলে তামা আর জিঙ্ক দিয়ে পিতল। তো এইভাবে তোমরা একটু দেখবা, বারবার দেখলে এগুলো মনে থাকবে। তাহলে আসো আমরা কিছু ইনফরমেশন একটু রিভিউ করি যে মানুষ সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার শিখছে। সবার প্রথম শিখছে হলো তামার ব্যবহার। আর ধাতুর বৈশিষ্ট্য নয়, ঘনত্ব কম, ধাতুর ঘনত্ব কিন্তু বেশি থাকে, যেহেতু কঠিন পদার্থ তার মানে ঘনত্ব বেশি। সহজে তার বানানো যায় তামা দিয়ে। বলছিলাম ধাতুগুলাকে তুমি পিটায় পিটায় তার বা পাত বানাইতে পারবা। ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না। কোন ধাতুর উপর? এটা একটা অ্যান্টিমনি। এই ধাতুর উপরে যদি তুমি আঘাত করো, ওই যে আমরা বলছিলাম যে টুনটুন আওয়াজ করে, এই অ্যান্টিমনির উপর আঘাত করলে আওয়াজ করে না। উজ্জ্বল হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে কে? সোডিয়াম। তার মানে দেখো, এই রিলেটেড কোশ্চেন কিন্তু থাকতে পারে। বলো সিজিয়াম, সে কোন কালারের শিখা উৎপন্ন করে? তো এই জন্য এগুলা বারবার প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে হালকা ধাতু কোনটা? সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। আর সবচেয়ে ভারী বা মূল্যবান ধাতু প্লাটিনাম। আর সবচেয়ে সক্রিয় কোনটা? পটাশিয়াম। ওই যে কে না কে, কেতে হলো পটাশিয়াম। আর 24 ক্যারেট বিশিষ্ট সোনাকে আমরা পিওর সোনা বলি। এরপরে বক্সাইট, এটা হলো অ্যালুমিনিয়ামের আকরিক, অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইট। অ্যাসবেস্টস কি? এটা কিন্তু পরীক্ষায় ছিল। এটা অগ্নি নিরোধক খনিজ পদার্থ। জ্যারকন, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে গঠিত হয় কালো সোনা। এটা একটা পদার্থ যেটা অনেকগুলা যৌগের বা অনেকগুলা ধাতুর সমন্বয়ে গঠিত হয় এবং এটা অনেক দামি, এই জন্য এটাকে কালো সোনা বলা হয়। আচ্ছা, পানির চেয়ে হালকা কোনটা? এই যে সোডিয়াম ও পটাশিয়াম ধাতু, এটা পানির চেয়ে হালকা, এটা আমরা দেখছি অলরেডি, তাই না? এটা 29তম বিসিএস ছিল। টেস্টিং সল্টের অপর নাম কি? এটা মনোসোডিয়াম গ্লুটামেট। আমরা দেখছি যে এটা সোডিয়ামের একটা যৌগ। টেস্টিং সল্ট মনোসোডিয়াম গ্লুটামেট। খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট। এই যে Na, সোডিয়াম আর HCO3, এটাকে আমরা বলি বাইকার্বনেট। তো এটা খাবার সোডা বা বেকিং পাউডারের সংকেত। আর কাপড় কাচার সোডার সংকেত হলো সোডিয়াম কার্বনেট। এটার সাথে 10 অণু পানি যুক্ত হয়ে এটা কাপড় কাচার সোডা তৈরি হয়। আচ্ছা, আমরা দেখছিলাম যে সোডিয়ামের আরেকটা যৌগ ছিল সোডিয়াম থায়োসালফেট। তো এই সোডিয়াম থায়োসালফেট এটা হলো হাইপোর রাসায়নিক নাম। অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে? ফিটকিট বা পটাশিয়াম। আমরা যে চক দিয়ে লিখি এটা কি ছিল? ক্যালসিয়াম কার্বনেট। বলছিলাম এটা ক্যালসিয়ামের যৌগ। প্লাস্টার অফ প্যারিস, এটাও ক্যালসিয়ামের যৌগ ছিল। আর সোডা লাইম ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, সোডা লাইম। আরো কিছু কোশ্চেন দেখো। ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন কারণ এতে কি আছে? সুনিয়ন্ত্রিত কার্বন আছে। ইস্পাতে কতটুকু থাকে বলো তো? একটু আগেই দেখছি আমরা। হ্যাঁ, ইস্পাতে কতটুকু কার্বন থাকে? 0.15 থেকে 1.5 পর্যন্ত, তাই না? 0.15 থেকে 1.5% কার্বন মিশ্রিত থাকে। আর পিয়ানোর তার তৈরিতে পেটা লোহা ব্যবহৃত হয়। আর তোমার স্টেইনলেস স্টিলে মরিচা না পড়ার কারণ কি বলতো? এখানে ক্রোমিয়াম মিক্স করা হয়। একটু আগে আমরা দেখলাম যে 18% ক্রোমিয়াম থাকে স্টেইনলেস স্টিলে। আর সবচেয়ে কম গলনাঙ্কের ধাতু হলো পারদ, আরেকটা হচ্ছে কি? সিজিয়াম। এই দুইটা সবচাইতে গলনাঙ্ক কম। এগুলো সাধারণ অবস্থায় তরল তরল থাকে। যেমন এই যে এটা দেখছো কোশ্চেন কিন্তু পরীক্ষায় চলে আসছে অলরেডি, যে ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে। পারদ, এটা দুইবার আসছে, 33তম আর 13তম। আর থার্মোমিটারে কেন পারদ ব্যবহার করা হয়? একটু আগে বললাম যে এটা অল্প তাপে আয়তন বৃদ্ধি পায়। এই যে সংকর ধাতু দেখছো এগুলা কতবার আসছে? এই যে এটা দেখো, এটা তো অনেকবার আসছে, 4বার আসছে। সংকর ধাতু পিতলের উপাদান কি? কি পিতাজি? পিতলের তামা আর দস্তা বা জিঙ্ক। ঠিক আছে। আচ্ছা, এখন আসো অধাতব পদার্থ ও তাদের যৌগগুলো আমরা একটু দেখি। অধাতব পদার্থ বলতে অধাতু যেগুলা। তাহলে অধাতুর একটা বৈশিষ্ট্য হলো বহুরূপতা। অধাতুগুলা একই মৌল বিভিন্ন অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় বা বিভিন্ন ভৌত রূপে অবস্থান করে। যেমন টিন, এটা 3 রকমের হয়, ধূসর হয়, সাদা রঙের হয়, আর হলো রম্বিক। এই 3 রকমের টিন পাওয়া যায়। আবার কার্বন, এটা তো আরো বহুরূপী। হ্যাঁ, হীরা, এটাও কার্বন।
কয়লা এটাও কার্বন। দেখো আকাশ পাতাল তফাৎ, কয়লা আর এই কয়লা, এটা কয়লা আর হীরা কত তফাৎ, কিন্তু দুইটাই কার্বনের যৌগ, কার্বন থেকেই হয়েছে। এরপর আছে গ্রাফাইট। গ্রাফাইট তোমরা ওই যে আমরা যে পেন্সিল দিয়ে লিখি, এটা যে শীষ, হ্যাঁ গ্রাফাইট। চারকোল, কোক কার্বন, এগুলা সবই কার্বনের যৌগ। তারপরে ফসফরাসের দুইটা রূপ আছে, একটা হলো শ্বেত ফসফরাস, আর একটা হলো লোহিত ফসফরাস। সালফার তিন রকমের হয়, দানাদার, অদানাদার আর তরল অবস্থায় আমরা সালফারকে পাই। তো এগুলো হলো বহুরূপতা, যে একটা যৌগ বিভিন্ন ভৌত অবস্থায় থাকে প্রকৃতিতে। তো আসো কার্বনের বহুরূপী যে যে মৌলগুলো আছে এগুলা নিয়ে আমরা একটু জানি। যেমন হীরা সম্পর্কে কিছু ইনফরমেশন বলি আমি। এটা হলো যে সবচেয়ে কঠিন পদার্থ, পৃথিবীতে যত কঠিন পদার্থ আছে সবচেয়ে কঠিন পদার্থ হলো হীরা। এই হীরাটা কাঁচ ও পাথর কাটার কাজে ব্যবহার করা হয়। হীরা এটা বিদ্যুৎ অপরিবাহী। এটা কমন একটা বৈশিষ্ট্য অধাতুর, যে বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু এখানে একটা তোমার ব্যতিক্রমী আছে, একটু পরে আমরা দেখবো। এই এক্স রে এটা হীরকের মধ্যে দিয়ে পাস করতে পারে না, এবং এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এখানে যদি কোনো লাইট পড়ে সে বারবার প্রতিফলিত হয়, এই কারণে হীরাটা এত উজ্জ্বল দেখায়। আরেকটা যৌগ কার্বনের, সেটা হলো গ্রাফাইট। তো গ্রাফাইট একটা অধাতু হলেও সে বিদ্যুৎ এবং তাপ পরিবহন করতে পারে। এটার কারণ হলো এটাতে একটা মুক্ত ইলেকট্রন আছে। এই মুক্ত ইলেকট্রনটা কি করে? বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে। এবং এটা বিভিন্ন লেকলেন্স সেল, ডাই সেলে ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়, পেন্সিলের শীষ হিসেবে ব্যবহার করা হয়, সোডিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোড হিসেবে গ্রাফাইট ব্যবহৃত হয়, আর আণবিক চুল্লিতে মডারেটর হিসেবে। এরপর কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এটা একটা অ্যাসিড ধর্মী বা অম্লধর্মী গ্যাস। হ্যাঁ, তোমরা আমরা যে কোক খাই, কোকের মধ্যে কি থাকে? তোমার কার্বন ডাই অক্সাইড থাকে। তো সোডা ওয়াটার বা কার্বনেট ওয়াটার তৈরি করার জন্য এই কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। এটা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। যে এই যে পানির সাথে বিক্রিয়া করে H2CO3, এটা কার্বনিক অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর অগ্নি নির্বাপন সিলিন্ডারে তরল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। আরেকটা জিনিস হলো শুষ্ক বরফ। এটা হলো যে তরল কার্বন ডাই অক্সাইডকে দ্রুত বাষ্পায়িত করতে গেলে এটা জমে কঠিন হয়ে যায়। তো এটাকে আমরা শুষ্ক বরফ বলি। হ্যাঁ, শুষ্ক বরফ, ড্রাই আইস বলা হয় এটাকে। আর কার্বন মনোক্সাইড এটা হলো যে আমাদের যে বাসের যে কালো ধোঁয়া, যেটা এই কালো ধোঁয়ার মধ্যে কার্বন মনোক্সাইড থাকে, এবং এটা মানুষের জন্য খুব ক্ষতিকর। এটা যেটা হয়, মানুষের শরীরে যদি এই কার্বন মনোক্সাইড প্রবেশ করে, তো সে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন সাপ্লাই করে, তাই না? আমার বাড়ি থেকে যে অক্সিজেনটা নিই সেটা এই হিমোগ্লোবিন আমাদের সারা শরীরে পৌঁছায় দেয়। তো এই কার্বন মনোক্সাইড গিয়ে যেটা করে, এই হিমোগ্লোবিনে অক্সিজেনের মাত্রাটা কমায় দেয়। তখন যেটা হবে, তোমার শরীরে অক্সিজেনের সংকট দেখা যাবে, এবং এটা যদি বেশি পরিমাণে তোমাকে দেওয়া হয় তো তুমি মারা যাবা। এই জন্য এটাকে নীরব ঘাতক বলা হয়। আচ্ছা, অক্সিজেন খুব পরিচিত মৌল আমাদের। তো অক্সিজেন এটা আবিষ্কৃত হয় 1774 সালে। জোসেফ প্রিস্টলে এই অক্সিজেন উৎপন্ন করে। অক্সিজেন নামের অর্থ হলো অম্ল উৎপাদক। হ্যাঁ, দেখবা যে বেশিরভাগ অ্যাসিডের মধ্যে অক্সিজেন থাকে, যেমন H2SO4, হ্যাঁ, বা HNO3, হ্যাঁ, অক্সিজেন থাকে। এটার অর্থ হলো অম্ল উৎপাদক। তো অক্সিজেনের ব্যবহার কোথায়? অক্সিজেন দিয়ে আমরা অক্সি অ্যাসিটাইলিন শিখা বা অক্সি হাইড্রোজেন শিখা তৈরি করতে পারি। তোমরা দেখবা যে বিভিন্ন বিভিন্ন কলকারখানায় বা যেখানে ওই যে তোমার বিভিন্ন জিনিস ঠিক করে, ওইখানে দেখবা যে এই ধরনের শিখা দিয়ে বিভিন্ন ধরনের তোমার রড কাটা হয়। এটা হলো অক্সি অ্যাসিটিলিন বা অক্সি হাইড্রোজেন শিখা। এগুলা দিয়ে আমরা 3200 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা অক্সি অ্যাসিটিলিন শিখাতে উৎপন্ন হতে পারে। আর অক্সি হাইড্রোজেন শিখায় 2800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা প্রডিউস হতে পারে। আর অক্সিজেনের ব্যবহার এটা তো জানোই, যে আমরা শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের কোনো বিকল্প নাই। হাসপাতালে যে অক্সিজেন ব্যবহার করা হয় সেটাতে 93% অক্সিজেন থাকে। আর পানিতে দ্রবীভূত, যে পানিতে কঠিন বস্তু বা লবণ দ্রবীভূত থাকে, সেই পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে। তো এবার একটা কোশ্চেন ছিল যে কোন পানিতে অক্সিজেনের পরিমাণ কম। তার মানে যেটাতে লবণ বেশি থাকলে তার অক্সিজেন দ্রবীভূত করার ক্ষমতা কি কম থাকে। তার মানে কোনটাতে বেশি থাকবে, নদীর পানি না সাগরের পানি? তো বোঝাই যাচ্ছে যে নদীর পানিতে যেহেতু লবণ নাই, সেহেতু সাগরের পানিতে যেহেতু লবণ আছে, সুতরাং নদীর পানি বেশি পরিমাণে অক্সিজেন ক্যারি করতে পারে।
আচ্ছা, এবার আসুন নাইট্রোজেন। নাইট্রোজেন বিজ্ঞানী রাদারফোর্ড এবং বিজ্ঞানী ল্যাভোইশিয়ে 1972 সালে নাইট্রোজেন আবিষ্কার করে। তো মূলত আবিষ্কার করে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বিজ্ঞানী ল্যাভোইশিয়ে সেই নাইট্রোজেনকে অ্যাজোট নাম দেন, অ্যাজোট। এই নাইট্রোজেনের একটা যৌগ হলো অ্যামোনিয়া, NH3। নাইট্রোজেন 3টা অক্সিজেনের সাথে মিলিত হয়ে এই অ্যামোনিয়া গঠন করে। এই অ্যামোনিয়া বরফ তৈরি এবং পচনশীল দ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয়। অ্যামোনিয়া বরফ তৈরি এবং পচনশীল দ্রব্য সংরক্ষণে। আরেকটা হলো নাইট্রাস অক্সাইড, N2O। এটাকে আমরা নাইট্রাস অক্সাইড বলি। এটাকে লাফিং গ্যাসও বলা হয়। এই নাইট্রাস অক্সাইডের একটা মৃদু গন্ধ আছে। তো তুমি যদি এই নাইট্রাস অক্সাইডটা নাও নাক দিয়ে, তো দেখা যাবে যে তুমি হাসা শুরু করবে, এমনি এমনি হাসা শুরু করবে এবং এই হাসি সহজে বন্ধ হবে না। আস্তে আস্তে মানুষ মরেও যেতে পারে, এরকমও হতে পারে যদি বেশি পরিমাণে নেয়। আস্তে আস্তে দেখা গেল যে মরে গেছে। হ্যাঁ, তো এই নাইট্রাস অক্সাইড, এটা আরেকটা ব্যবহার হলো, এটা মৃদু চেতনানাশক। হ্যাঁ, সেন্সলেস করার জন্য এই নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়। নাইট্রিক অ্যাসিড, এটা মূলত ব্যবহার করা হয় স্বর্ণের খাদ দূর করার জন্য। তো এটা কিন্তু একবার পরীক্ষায় আসছিল সম্ভবত, যে স্বর্ণের খাদ দূর করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়। এটা হলো নাইট্রিক অ্যাসিড। আরেকটা জিনিস যেটাকে আমরা বলি রাজ অম্ল বা অ্যাকোয়ারিজিয়া, এটা আগে আমরা দেখছি যে 1 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে 3 মোল সালফিউরিক অ্যাসিড যোগ করে যে অ্যাসিডটা উৎপন্ন করা হয় সেটাকে রাজ অম্ল বা অ্যাকোয়ারিজিয়া বলে। এটা ইউজ করা হয় ওই যে অভিজাত ধাতু যেগুলা স্বর্ণ, প্লাটিনাম, হ্যাঁ, এগুলা গলানোর জন্য এই অ্যাকোয়ারিজিয়া বা রাজ অম্ল ব্যবহার করা হয়। এরপর ফসফরাস, আমরা দেখছিলাম যে ফসফরাসের 2টা রূপে পাওয়া যায়, একটা হলো শ্বেত ফসফরাস আর একটা হলো লোহিত ফসফরাস। তো শ্বেত যেটা, সাদা যেটা, এটা বেশি সক্রিয় এবং বিষাক্ত এবং এটার গন্ধ হলো রসুনের মতো। আর আমরা যে দেওয়াশালা ইউজ করি ম্যাচ, যেটা, এটার মাথায় লোহিত ফসফরাস থাকে। আর ম্যাচের মধ্যে যেটাতে আমরা ঘষা দিই, এটা হলো বারুদ থাকে এবং বারুদের সাথে কাঠচূর্ণ মিশ্রিত ফসফরাস থাকে। আর গ্যাস মাস্কের প্রধান উপাদান হলো ফসফরাস পেন্টাঅক্সাইড। আচ্ছা, এবার দেখি আমরা সালফার। তো সালফারের বলছিলাম যে কয়েকটা রূপ ছিল, যে দানাদার বা তরল সালফার। তো সালফারের রম্বিক সালফার, এটা হলো সালফারের স্থায়ী রূপ। এবং ডিম, পেঁয়াজ, রসুন, সরিষা, এগুলাতে সালফার থাকে। তো সালফার ডাই অক্সাইড যেটা, এটা কোয়ার্টজ নামেও পরিচিত। এটা ওই যে তোমার কাঁচ, সিরিজ কাগজ, রেডিও, ঘড়ি, এগুলাতে এই সালফার ডাই অক্সাইডটা ব্যবহৃত হয়। আর হাইড্রোজেন সালফাইড যেটা, এটা খুব দুর্গন্ধযুক্ত একটা গ্যাস। এটা পচা ডিমের মতো গন্ধ আসে, হ্যাঁ, এই হাইড্রোজেন সালফাইড থেকে। আরেকটা যে আমাদের বহুল পরিচিত বা পরিচিত নাম, সেটা হলো সালফিউরিক অ্যাসিড। 100% বিশুদ্ধ যেটা, সেই 100% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড এবং এটাকে অয়েল অফ ভিট্রিওলও বলা হয়। আর প্রত্যেকটা শিল্পে, যে কোনো শিল্পে কোনো না কোনো স্তরে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই জন্য সালফিউরিক অ্যাসিডকে রাজা বলা হয়, রাসায়নিক পদার্থের রাজা। আচ্ছা, এবার আসো সিলিকন। সিলিকন বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। তো এখানে দেখো, ট্রানজিস্টর ও মাইক্রোচিপস তৈরিতে সিলিকন ব্যবহৃত হয়। আর ইলেকট্রনিক সামগ্রী তৈরি করতে আমরা সিলিকনটা ব্যবহার করি। সিলিকন মানে কিন্তু আসলে বালু। হ্যাঁ, বালুর মূল উপাদান হলো সিলিকন। তো এই ব্যবহার ছাড়া অন্য ব্যবহার যারা জানো, তারা বেশি করে ইয়ানফসি পড়বা, তোমাদের জান্নাতে যাওয়া কিন্তু আসলে খুব মুশকিল হয়ে যাবে। তো বালির প্রধান উপাদান যেটা বললাম যে সিলিকন ডাই অক্সাইড। আর কাঁচ তৈরির প্রধান উপাদান হলো বালু। হ্যাঁ, আমরা যে কাঁচ দেখি, কাঁচ, এই কাঁচ কিন্তু বালি দিয়ে তৈরি, তার মানে সিলিকন ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা দেখবো জৈব রসায়ন। তো জৈব রসায়ন কোনটা? আসলে জৈব যৌগ বা যে যৌগগুলা ধারণা করা হতো এক সময় যে শুধুমাত্র জীব থেকে পাওয়া যায়, এইগুলাকে বলা হয় জৈব যৌগ। কিন্তু ফ্রেডরিক ওহলার, সে সর্বপ্রথম অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া সার প্রস্তুত করে ল্যাবরেটরিতে। তখন গিয়ে এই ধারণাটা চেঞ্জ হয় যে জৈব যৌগ এটা শুধু প্রাণী দেহে পাওয়া যায় না, এটা ছাড়াও এটা ল্যাবরেটরিতে উৎপন্ন করা যায়। এইটা হলো জৈব যৌগ বা জৈব রসায়ন। তো জৈব যৌগ যেটা, সেটা আসলে আমরা বুঝি যে হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বন থেকে যে যৌগগুলো উৎপন্ন হয়, হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়। হাইড্রোকার্বন বলতে আমরা বুঝাই যে এখানে থাকবে তোমার হাইড্রোজেন থাকবে এবং কার্বন থাকবে।
এই হাইড্রোজেন এবং কার্বন সম্মিলিত তোমার যে যৌগগুলা, এগুলোই জৈব যৌগ। এবং জৈব যৌগের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে কার্বন অবশ্যই থাকতে হবে। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হলো তুমি যদি জৈব যৌগকে একদম 100% জ্বালায় দিতে পারো, তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আর যদি অসম্পূর্ণ তোমার দহন হয়, সেই ক্ষেত্রে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। ক্যাটানেশন, ক্যাটানেশন একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা হলো যে মৌলের পরমাণুগুলোর মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল সৃষ্টি করে। যেমন কার্বনের ক্যাটানেশন ধর্ম আছে। কার্বন যেটা করতে পারে, ধরো কার্বন সে আরেকটা কার্বনের সাথে যুক্ত হইলো, সে আরেকটা কার্বনের সাথে যুক্ত হইলো, সে আরেকটা কার্বনের সাথে যুক্ত হইলো, এরকম পরমাণুগুলো একটার পর একটা কার্বন মানে নিজেদের পরমাণুর সাথে যুক্ত হয়ে লম্বা শিকল তৈরি করতে পারে। এটা 2টা হইতে পারে, 5টা হইতে পারে, 10টা হইতে পারে। এরকম বিভিন্ন দৈর্ঘ্যের ক্যাটানেশন মানে শিকল তৈরি করতে পারে। এই ধর্মকে ক্যাটানেশন বলে। এবং এই ধর্মের কারণেই জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক, 20 লক্ষেরও বেশি জৈব যৌগ পাওয়া যায় শুধুমাত্র এই কার্বনের ক্যাটানেশন ধর্মের কারণে। যে সে বিভিন্ন রকমের শিকল তৈরি করে, এক এক দিকে শিকল তৈরি করে, এইদিকে করে, এদিকে করে, হ্যাঁ, বিভিন্ন দিকে শিকল তৈরি করে। এই জন্য 20 লক্ষের অধিক জৈব যৌগ পাওয়া যায়। যেমন ল্যাটিন ক্যাটেনা, এই শব্দটার অর্থ হলো শিকল। তো জৈব যৌগ নর্মালি 2 রকমের হয়, একটা হলো অ্যালিফেটিক যৌগ আর হলো অ্যারোমেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগ কোনগুলা? অ্যালিফেটিক যৌগ হচ্ছে যেগুলোতে কার্বনের মুক্ত শিকল বিদ্যমান। মুক্ত শিকল কি? কার্বনের নর্মালি 4টা শিকল বা হাত বলি, হ্যাঁ, যে 4টা হাত থাকে, এটা হলো মুক্ত। যে এটার সাথে সে যে কোনো কাউকে যুক্ত করতে পারে বা এগুলাকে সে নিজের মতো করে বিভিন্ন বন্ধন সৃষ্টি করতে পারে। এটাকে আমরা বলি অ্যালিফেটিক যৌগ। তো অ্যালিফেটিক যৌগ এটা আহ তিনটি 3 রকমের হয়। একটা হলো অ্যালকেন। অ্যালকেনটা হলো যে হাইড্রোজেন এবং কার্বনের একক বন্ধন থাকে। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করে দেই যে একক বন্ধন, দ্বিবন্ধন এগুলো আসলে কি জিনিস, এগুলো আসবে সামনে। আচ্ছা, কার্বনের 4টা হাত থাকে, হ্যাঁ, মনে করো এইটা একটা কার্বন, তার হাত আছে 4টা। এই 4টা হাত, সে এই 4টা হাত যেদিকে মন চায় সেদিকে ব্যবহার করতে পারবে। তো এই হাতগুলা সে যদি হাইড্রোজেন ধরে, হাইড্রোজেনের হাত আছে একটা। তো এটা হাইড্রোজেন, মনে করো এটার হাত আছে একটা। তো এই একটা হাত দিয়ে সে এই একটা হাতে ধরলো, এই হাত দিয়ে সে কি করতে পারবে? আরেকটা হাইড্রোজেনকে ধরতে পারবে, তাই না? এই হাত দিয়ে আরেকটা হাইড্রোজেনকে ধরতে পারবে এবং এই হাত দিয়ে সে আরেকটা হাইড্রোজেনকে ধরতে পারবে। তো দেখো এইখানে বন্ধন কি একটা করে না? সে একটা হাত দিছে, হাইড্রোজেন একটা হাত দিছে, এইটাকে আমরা বলি একক বন্ধন। একটা করে হাত, তাহলে এই মৌলটার নাম কি হবে? CH4, যে একটা কার্বন আছে আর 4টা হাইড্রোজেন আছে। এটা হলো একক বন্ধন, যে একটা করে বন্ধন আছে। আরেকটা হলো দ্বিবন্ধন, এদের মধ্যে প্রেম আরো বেশি। মনে করো একটা কার্বন, এখানে একটা কার্বন, এই কার্বন 2 হাত বাড়াই দিল, এই কার্বনও 2 হাত বাড়াই দিল, ঠিক আছে? এই 2 হাত দিয়ে সে ধরছে তার 2 হাতে। আর বাকি হাত আছে কয়টা? এখানে একটা হাত, এই একটা হাত, 2টা হাত আছে ওর, ওরও 2টা হাত বাকি আছে। তো এই 2টা হাত দিয়ে সে একটা হাইড্রোজেনকে ধরলো, এখানে সে একটা হাইড্রোজেনকে ধরলো, এখানে একটা হাইড্রোজেনকে ধরছে, এখানে একটা হাইড্রোজেনকে ধরছে। তাহলে দেখো এইখানে এই কার্বন কার্বনের মধ্যে বন্ধন কি একটা না 2টা? যেহেতু 2টা, এটাতে আমরা বলি দ্বিবন্ধন। তো এইটার নাম কি হবে? C2H4। আচ্ছা, আরেকটা হলো ত্রিবন্ধন। যদি এরকম হয় যে এই কার্বনের সাথে 3 হাত দিয়ে ধরছে, বাকি আছে কয় হাত? এক হাত। এই হাত দিয়ে একটা হাইড্রোজেন ধরলো, ও বাকি একটা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরলো, তাহলে এটার নাম কি হবে? C2H2। এটা হলো এই যে 3টা বন্ধন দিয়ে একটা আরেকটাকে ধরে আছে, মানে এদের আরো বেশি প্রেম। তো এটা হলো ত্রিবন্ধন। তাহলে যদি সিঙ্গেল বন্ড থাকে একটা, এটাকে আমরা বলি সিঙ্গেল বন্ড বা একক বন্ধন। 2টা থাকলে দ্বিবন্ধন, 3টা থাকলে ত্রিবন্ধন। তো অ্যালকেন যেটা, অ্যালকেনের মধ্যে হলো একক বন্ধন এবং এটা সাধারণ সংকেত হলো CnH2n+2। এই যে একটু আগে যেটা লিখছিলাম CH4, তাহলে এখানে বসাও তো, n এর ভ্যালু 1 বসাও, তাহলে C হলো একটা, H কয়টা হবে? H2+2, তাহলে কি হলো? CH4। এটা হলো অ্যালকেন। এটাকে আমরা বলি মিথেন। যেখানে কার্বন থাকে একটা, এটাকে বলি মিথেন। যদি কার্বন 2টা থাকে ইথেন, 3টা থাকলে প্রোপেন, 4টা থাকলে বিউটেন। এরকম করে নামকরণ করা হয়। যেমন এই যে এখানে 2টা আছে, তাহলে 2টা এইখানে ফর্মুলাতে 2 বসাও তো, C2H4+2 C2H6। এই যে এখানে গুণ, C আছে 2টা আর হাইড্রোজেন আছে 6টা, এটাকে আমরা বলি ইথেন। এরকম প্রোপেন, তুমি যদি n এর ভ্যালু 3 বসাও, সেটা হলে প্রোপেন। তো এই যে অ্যালকেন, যেহেতু এই যে ক্যান আছে, এই জন্য নামগুলোর মধ্যে দেখবা যে n আছে একটা, মিথেন, ইথেন, প্রোপেন, এরকম করে নামকরণ করা হয়।
আরেক ধরনের হলো অ্যালকিন, যেটাতে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন একটু আগে দেখলাম এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। তো এটা সাধারণ সংকেত হলো CN H2N। তাহলে এক যদি এক হয় তাহলে এক হইলো তোমার, বা এটারে 2 বসাও, এন এর ভ্যালু যদি 2 বসাই তাহলে C2H4। এই যে এখানে দেখো এখানে কার্বন আছে 2টা আর হাইড্রোজেন কয়টা আছে 4টা, C2H4। এটাকে আমরা বলি ইথিন। দেখো এটা অ্যালকিন, ইন আছে লাস্টে না, তো এটার নামগুলো এরকম করে চেঞ্জ হয়। ইথিন 3টা থাকলে প্রোপিন, 4টা থাকলে হবে বিউটিন। তুমি এখানে 3 বসাও সি এর ভ্যালু, তাহলে C3H কত হবে 6। এই যে দেখো এখানে কার্বন আছে কয়টা 3টা আর হাইড্রোজেন আছে 2, 3 আর এই 3-এ 6টা, তাহলে H6। এটা হলো প্রোপিন। এন এর ভ্যালু 3 হলো প্রোপিন, 4 হলে বিউটিন। আরেকটা হলো অ্যালকাইন। অ্যালকাইনের মধ্যে হলো ত্রিবন্ধন, এই যে কার্বন কার্বন 3টা বন্ধন আছে যেখানে, সেটাকে আমরা বলি অ্যালকাইন। তাহলে নাম কি হবে? অ্যালকিনের সময় হচ্ছে ইথিন আর অ্যালকাইনের সময় হবে ইথাইন, প্রোপাইন, এইভাবে নামকরণ হয়। এবার সাধারণ সংকেত হলো CnH2n-2। তাহলে এখানে যদি তুমি 2 বসাও তাহলে এটা কি হবে 4 - 2 ইজ ইকাল টু C2H2। এই যে এখানে দেখো যে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 2টা। এই এন এর ভ্যালু যখন 2 তখন এটা নাম বলবে ইথাইন, যখন 3 হবে তখন হবে প্রোপাইন, 4 হলে বিউটাইন। এভাবে নামকরণ করা হয় অ্যালকাইন। তো এলিফ্যাটিক যে যৌগগুলা, জৈব যৌগ, এগুলা এই 3 রকমের হয়: অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। এখন আসো পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়াটা কি? যে উচ্চ তাপ ও চাপে একই যৌগের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আণবিক ভর বিশিষ্ট নতুন যৌগ গঠন করে, একে বলা হয় পলিমার। মানে উচ্চ তাপ আর চাপে একই যৌগ, হ্যাঁ, অনেকগুলা অণু, ধরো একটা জিনিসই অনেকগুলা একসাথে মিলিত হয়ে একটা বড় যৌগ গঠন করে, একে বলা হয় পলিমার। আর যে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রত্যেকটা, মনে করো এই যৌগ সবগুলা যুক্ত হয়ে একটা বড় যৌগ গঠন করছে, তো এই প্রত্যেকটাকে বলা হয় মনোমার। আর টোটালটাকে কি বলা হয়? টোটালটাকে বলা হয় পলিমার। আর যে বিক্রিয়া এটা উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। যেমন প্লাস্টিক, প্লাস্টিকের এটা হয় ব্রিটেনে প্রথম উদ্ভাবন হয় 1845 সালে এবং এটা আবিষ্কার করে আলেকজান্ডার পার্কস। এইটাকে বলা হয় পলিভিনাইল ক্লোরাইড। প্লাস্টিককে আসলে প্লাস্টিকের অন্যতম একটা উপাদান হলো পলিভিনাইল ক্লোরাইড। দেখা যায় যে এই উচ্চ তাপ ও চাপে এই ভিনাইল ক্লোরাইড, এইটা অনেকগুলা পরমাণু একসাথে একত্রিত হয়ে এই ভিনাইল ক্লোরাইডের অনেকগুলা পরমাণু একত্রিত হয়ে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করে। পলিথিন পলিথিন উৎপন্ন হয় ইথিলিন থেকে, এবং পলিথিন যদি তুমি পোড়াও তাহলে এই পলিভিনাইল ক্লোরাইড পুড়ে হাইড্রোজেন সায়ানাইড আর ডাইঅক্সিন তৈরি করে। পলিথিনও এক ধরনের প্লাস্টিক, তাই না? এই জন্য এটার মধ্যেও পলিভিনাইল ক্লোরাইড থাকে। আরেকটা ইনফরমেশন মনে রাখো যে প্রাকৃতিক তন্তু নয় অ্যাক্রাইল, এটা প্রাকৃতিক তন্তু নয়, এটা একটু মনে রাখবা। আচ্ছা, তো এখন আমরা এই মিথেন সম্পর্কে একটু জানি যে মিথেন এটা নর্মালি বিভিন্ন গাছপালা বা জলাভূমি এগুলা পচে তোমার এই মিথেন গ্যাস উৎপন্ন হয়, এবং এই মিথেন গ্যাসটা এটা তোমার নীলাভ শিখায় জ্বলতে থাকে। তো এই জন্য অনেক সময় আমাদের বিভিন্ন গ্রামে যেখানে ডোবা বা পানি জমে থাকে এইসব জায়গায় রাতের বেলা দেখা যায় যে আলো জ্বলতেছে, তো এটা প্রচার হয়ে যায় যে এখানে জিন আছে, জিনে আলো জ্বালায়। তো ব্যাপারটা আসলে এরকম না। এখানে হলো এই যে মিথেন গ্যাসগুলা এটা নীল আলো হিসেবে জ্বলতে থাকে, এটা আলেয়া বলে এবং মার্স গ্যাসও বলা হয়। এটা হলো মিথেন। আরেকটা হলো ক্লোরোফর্ম। এটা হলো ট্রাইক্লোরোমিথেনকে ক্লোরোফর্ম বলে। তো এটা চেতনানাশক হিসেবে ইউজ হয়। এই যে দেখবা তোমরা অনেকের সময় আমরা নিউজে দেখি যে গাড়িতে অজ্ঞান করে সবকিছু নিয়ে চলে গেছে, তো এটা ক্লোরোফর্ম ইউজ করা হয়। হ্যাঁ, রুমালের মধ্যে মিশিয়ে যদি তোমার নাকের মধ্যে ধরে দেখা যাবে তুমি অজ্ঞান হয়ে গেছো। আর এই ক্লোরোফর্মটা আলো ও বায়ুর উপস্থিতিতে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন করে। হ্যাঁ, ক্লোরোফর্ম। আরেকটা জিনিস যেটা টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস, এটা আমাদের খুব পরিচিত। আমরা কয়েকদিন পর পরই দেখি নিউজে যে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। তো এটার রাসায়নিক নাম হলো ক্লোরোপিক্রিন। হ্যাঁ, এটা রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। এটা ক্লোরোফর্মের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় এই ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস উৎপন্ন হয়।
আর একটা জিনিস যেটা হলো ইথাইল অ্যালকোহল বা ইথানল, বা বাংলা ভাষায় যেটাকে আমরা বলি মদ। হুম। তো সে ফুদা, সে কি খায়? সে ইথাইল অ্যালকোহল খায়। অ্যাস্টার, এটাও এক ধরনের জৈব যৌগ, এটা জৈব কার্বলিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়। তো এটা তোমার বিভিন্ন ফুল এবং ফলে যে কালার থাকে বা মিষ্টি গন্ধ থাকে, এই মিষ্টি গন্ধের জন্য দায়ী থাকে এই অ্যাস্টার। তো বিভিন্ন ফলে বিভিন্ন রকমের অ্যাস্টার পাওয়া যায়, যেমন পাকা কলায় থাকে অ্যামাইল এসিটেট নামক এস্টার, পাকা আনারসে থাকে ইথাইল বিউটারেট, তারপর পাকা আনারসে থাকে ইথাইল বিউটারেট, আর কমলায় থাকে পাকা কমলা যেটা, এটাতে অক্টাইল একিটেট নামক এস্টার থাকে। নাশপাতিতে থাকে 3 মিথাইল বিউটাইল ইথানয়েড, এই নামের একটা এস্টার থাকে। নামগুলো একটু বড় বড়, আর তোমার কাছে প্রথম প্রথম কঠিন লাগতে পারে, তুমি একটু পড়লেই দেখবা যে আসলে খুব বেশি কঠিন কিছু না এগুলা। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখবো যে হ্যালোফর্ম বিক্রিয়া। এই যে আমরা একটু আগে ক্লোরোফর্ম দেখলাম, ক্লোরোফর্ম এটা এই হ্যালোফর্ম বিক্রিয়া থেকেই উৎপন্ন হয়। হ্যালোফর্ম বিক্রিয়াটা আসলে কি? এটা হলো যে গাঢ় কস্টিক সোডার উপস্থিতিতে হ্যালোজেন মৌল যেগুলো আছে, হ্যালোজেন মৌল আছে কোনগুলা? যেমন তোমার ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমরা আগেই দেখছি পর্যায় সারণী পড়ার সময়, তাই না? যেগুলাকে হ্যালোজেন বলা হয়। তো এই হ্যালোজেন মৌলগুলা এই গাঢ় কস্টিক সোডার উপস্থিতিতে এই মূলকটার সাথে সিএইচ সি ডাবল এই ধরনের যে মূলক বিশিষ্ট কার্বনাইল যৌগ আছে, যেমন ইথাইল অ্যালকোহল আছে, একটু আগে আমরা দেখলাম ইথাইল অ্যালকোহলের সংকেত কি ছিল? C2H5OH, এটা ছিল ইথাইল অ্যালকোহল, তাই না? C2H5OH ইথাইল অ্যালকোহল। এইটার সাথে মনে করো যে যদি বিক্রিয়া করে সে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম বা আয়োডোফর্ম এই ধরনের যৌগ উৎপন্ন করে, এই বিক্রিয়াকে বলা হয় হ্যালোফর্ম বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, ফর্মিক অ্যাসিড, এটা হলো পিঁপড়া কামড়ের সময় পিঁপড়া যে আমাদের কামড় দেয়, তো এটা পিঁপড়া লালার সাথে এই মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড থাকে, এই কারণে পিঁপড়া কামড় দেওয়ার পরে আমাদের এটা জ্বালা পোড়া করে, এই অ্যাসিডের কারণে, মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। আর এটা হলো যে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, এটা হলো তোমার যে 100% বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিডকে শীতল করলে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা বর্ণহীন ক্যালাস বা ক্রিস্টাল গঠন করে, একে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। তোমরা যদি ইউটিউবে ভিডিও দেখো দেখবা যে খুব সুন্দর ক্রিস্টাল ফর্ম করে, খুবই চমৎকার দেখতে। অক্সালিক অ্যাসিড, এটা হলো যে ওল বা কচুতে অক্সালিক অ্যাসিড থাকে, এই জন্য এগুলো খাওয়ার সময় আমাদের গলা চুলকায়। আচ্ছা, আমরা এখন দেখবো সাবান। সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। উচ্চতর ফ্যাটি অ্যাসিড কি জিনিস? উচ্চতর ফ্যাটি অ্যাসিড হচ্ছে যেখানে কার্বন সংখ্যা অনেক বেশি থাকে। একটু আগে আমরা দেখলাম যে ধরো CH3, এখানে কার্বন আছে কয়টা? একটা। তো যেসব যৌগে যৌগে অনেক বেশি পরিমাণে কার্বন থাকে, যেমন মনে করো হইতে পারে যে C15H তোমার 31, CO2H, এটা মনে করো যে একটা যৌগ। এখানে কার্বন আছে কয়টা? 15টা, বা এরকম হতে পারে C17H35 COO Na, এটা একটা যৌগ, এখানে 17টা কার্বন আছে, 35টা হাইড্রোজেন আছে। তো এই ধরনের যৌগ এটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলা হয়। তো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, দেখো এই যে এটা সোডিয়াম লবণ, হ্যাঁ, এই সোডিয়ামটা এটার সাথে বিক্রিয়া করছে, তাই না? C17H35 COO, এটার সাথে মিলিত হয়ে যে লবণ উৎপন্ন করছে, এটাই হলো সাবান। এবং সাবান মৃদু পানিতে কাপড়ের ময়লা পরিষ্কার করতে পারে। মৃদু পানি কোনটা আবার? কালকে পড়ছি, আগের লেকচারে আমরা দেখছি যে মৃদু পানি যেখানে সাবান ফেনা উৎপন্ন করতে পারে সেটাকে আমরা মৃদু পানি বলি, যেমন বৃষ্টির পানি। আবার যেসব পানিতে উৎপন্ন করতে পারে না সেগুলো আমরা কি বলি? খর পানি বলি, তাই না? আচ্ছা, তো সাবান তোমার বানানোর যে প্রক্রিয়া সেটাকে সাবানায়ন বলা হয়। তো এটা একদম সহজ। তেল ও চর্বিকে কস্টিক সোডা বা কস্টিক পটাশ সহযোগে আর্দ্র বিশ্লেষণ করে সোডিয়াম বা পটাশিয়াম লবণ বা সাবান তৈরি করা যায়। হ্যাঁ, তুমি তেল আর চর্বি এটা যদি কস্টিক সোডা বা পটাশ সহযোগে তুমি আর্দ্র বিশ্লেষণ করো, তাহলে দেখা যাবে যে তুমি সাবান উৎপন্ন করছো। আমরা যখন 9-10-এ পড়ি তখন আমরা ল্যাবে কিন্তু সাবান বানানোর একটা প্র্যাকটিক্যাল ছিল আমাদের, তাই না? আচ্ছা, তো সোডিয়াম সাবান যেটা, এটা পানিতে কম দ্রবণীয় হয়, এবং সোডিয়াম সাবান প্রধানত কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা হয়। আর পটাশিয়াম সাবান এটা পানিতে অধিক দ্রবণীয়, এই জন্য শ্যাম্পু বা শেভিং ক্রিম প্রস্তুতিতে পটাশিয়াম সাবান ইউজ করা হয়। আর টয়লেট সোপ যেটা আমরা যে গায়ে দিই, এটা হলো বিশেষভাবে তৈরি সোডিয়াম সাবান, এখানে বিভিন্ন সুগন্ধি বা জীবাণুনাশক পদার্থ অ্যাড করা হয় যেটা আমরা গায়ে দিই, টয়লেট সোপ। ডিটারজেন্ট, এটা
বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাও কাপড় পরিষ্কার করে, তবে এটা খর পানিতেও সমান কার্যকর। সাবান যেখানে খর পানিতে ফেনা তৈরি করতে পারে না বা কাপড় ভালো পরিষ্কার করতে পারে না, ডিটারজেন্ট সেখানেও উৎপন্ন মানে ফেনা উৎপন্ন করে এবং সে কাপড় পরিষ্কার করতে পারে। টুথপেস্ট, এটাতেও কি থাকে, ক্ষার থাকে, তাই না? এখানে দেখো 30% থাকে চক পাউডার, সাবান থাকে 15%, ডাইও ট্রাই ক্যালসিয়াম ফসফেট থাকে 10%, আর গাম ট্রগোকান্থা মিউসিলেস, ওরে বাবা, এটা থাকে 5.5%। আর এটাতে ফ্লোরাইড অ্যাড করা হয়। ফ্লোরাইডটা দাঁতের জন্য ভালো, এই কারণে এখানে ফ্লোরাইড অ্যাড করা হয়, এটা দাঁতের ক্ষয় রোধ করে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম অ্যালিফেটিক যৌগ, এখন আমরা দেখবো অ্যারোমেটিক যৌগ। তো আমরা অ্যালিফেটিক যৌগ তো বলছিলাম যে কার্বনের মুক্ত বন্ধন থাকে, মুক্ত শিকল বিদ্যমান থাকে, কিন্তু অ্যারোমেটিক যৌগে মুক্ত থাকে না, এখানে একাধিক বেনজিন থাকে, বেনজিন চক্র। বেনজিন চক্র কোনটা? এই যে এটারে বলি আমরা বেনজিন চক্র, হ্যাঁ, এটাকে আমরা বেনজিন চক্র বলি। এটা মানে কি আসলে এরকম? এটা মানে হলো আসলে এখানে প্রত্যেকটাতে একটা করে কার্বন আছে, হ্যাঁ, প্রত্যেকটাতে একটা করে কার্বন আছে। এই 6টা কার্বন থাকে, ঠিক আছে, 6টা কার্বন থাকে। এই 6টা কার্বন কি করে? নিজেদের সাথে বন্ডিং করে আর সাথে একটা করে হাইড্রোজেনের বন্ধন করে। এই যে দেখো, এইটা হলো বেনজিন। কি হয়েছে? এই যে কার্বন, সে নিজেদের সাথে বন্ধন ক্রিয়েট করছে, একটা একক বন্ধন, একটা একটা দ্বিবন্ধন। আর বাকি যে একটা হাত, এই একটা হাত দিয়ে সে হাইড্রোজেনের সাথে বন্ধন করছে। তুমি যে কোনো একটা কার্বনকে ধরো, তো এইটা আমরা ধরি, তাহলে দেখো এই একটা হাত, এই একটা হাত, দুইটা, আর এখানে দুইটা, চারটা। আমরা জানি যে কার্বনের হাত কয়টা? চারটা হাত। তো এই চারটা হাত দিয়ে সে চারটা বন্ধন ক্রিয়েট করে রাখছে অলরেডি। এটা হলো বেনজিন চক্র। এটা দেখো, এখানে কিন্তু মুক্ত নাই, কোনো কার্বনের হাত কি ফাঁকা আছে? ফাঁকা নাই। তার মানে অ্যারোমেটিক যৌগ হলো সেগুলা যেখানে একাধিক বেনজিন চক্র বিদ্যমান, যেমন ফেনল, ন্যাপথালিন, এগুলো হলো অ্যারোমেটিক যৌগ। টলুইন, এটাও এক ধরনের অ্যারোমেটিক যৌগ। আহ টলুইন হলো মিথাইল বেনজিন। দেখো, এটা তো বেনজিন বেনজিন, তাই না? এই যে এটারে আমরা বলি বেনজিন, একটু আগে দেখলাম। এই বেনজিনের সাথে যদি একটা, এটা CH3, এটাকে আমরা বলি মিথাইল। তো একটা মিথাইল যদি থাকে, তো সেটাকে আমরা বলি মিথাইল বেনজিন। যেমন স্যাকারিন, স্যাকারিন আমাদের পরিচিত নাম, বা বেনজোইক অ্যাসিড, এগুলো হলো টলুইন। ফেনল, কার্বলিক অ্যাসিডের নাম শুনি না, ওই যে তোমার কি বলে, সাপ আসে না, কার্বলিক অ্যাসিড দিলে সাপ আসে না। তো এটা আসলে হলো ফেনল। এখানে একটা হাইড্রোজেন একটা হাইড্রোক্সাইড আয়ন দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। দেখো, এই যে হাইড্রোজেনের জায়গায় আছে একটা হাইড্রোক্সাইড আয়ন, এটাকে আমরা বলি ফেনল। ফেনল, যে ডেটল, যেটা ডেটল, এই ডেটল তৈরি করতে ফেনল ইউজ করা হয়। তারপরে জীবাণুনাশক হিসেবে আমরা ফেনল ব্যবহার করি। ভিনেগার, ভিনেগারের মধ্যে থাকে এসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। ভিনেগার, এটা খাদ্য সংরক্ষণের জন্য মূলত ব্যবহার করা হয়। আবার রোদে পোড়া ত্বকে যদি তুমি লাগাও, তাহলে তুমি খুব সুন্দর, তোমার ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে। ফরমালিন, ফরমালিন চিনো তো নাকি? ফরমালিন না চিনলেও, ফরমালিন আসলে আমরা নিয়মিত খাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। এটা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় এবং জীবদেহ পচন নিবারক ও সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করা হয়। যেমন মাছ, এটা ফরমালিনের মধ্যে দিয়ে রাখলে এটা তাজাই দেখা যাবে, হ্যাঁ, নষ্ট হবে না, কিন্তু এটা শরীরের জন্য খুব ক্ষতিকর। স্যাকারিন, এটা আসলে চিনির চাইতে 500 গুণ মিষ্টি, কিন্তু এটার কোনো খাদ্য গুণ নাই, মিষ্টি জৈব পদার্থ এটা। তারপরে অ্যালকোহল, এটা তো আগেই আমরা দেখে আসছি। তো অ্যালকোহলের একটা হলো মিথিলেটেড স্পিরিট। তো মিথিলেটেড স্পিরিট, এটা তোমার যেটা মদ, যেটা, হ্যাঁ, এই মদ মানে খাওয়ার অনুপযুক্ত করার জন্য, যাতে মানুষ খাইতে না পারে, এই জন্য এখানে মিথানল আর পিরিডিন সহ বেনজিন মেশানো হয়, যেটাকে আমরা মিথিলেটেড স্পিরিট বলি। এটা অন্য অন্য কাজে লাগে, বাট তুমি এটা খাইতে পারবা না, হ্যাঁ। আরেকটা হলো রেকটিফাইড স্পিরিট, এটা হলো 96.5% ইথানল এবং 4.4% পানি, এটাকে আমরা বলি রেকটিফাইড স্পিরিট। এবং এইটা রং বার্নিশের কাজে উড স্পিরিট ব্যবহার করা হয়। রং বার্নিশের কাজে ব্যবহার করা হয় উড স্পিরিট। নার্ভ এজেন্ট বা নার্ভ গ্যাস, এটা কি? এটা জৈব রাসায়নিক গ্যাস। এটা আক্রান্ত ব্যক্তিকে প্যারালাইসিস করে দেয়। এটা যদি তুমি মুখ দিয়ে টানো নার্ভ গ্যাসটা, তাহলে দেখা যাবে যে তোমার প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সারিন, এটা এক ধরনের রাসায়নিক অস্ত্র। এটা বন্য ও গন্ধবিহীন তরল, হ্যাঁ, এটা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে অকার্যকর করে দেয়। এটা এক ধরনের রাসায়নিক অস্ত্র সারিন, হ্যাঁ, মনে রাখতে হবে। সারিন যদি আসে পরীক্ষায়, সারিন কি কি হবে? রাসায়নিক অস্ত্র।
এবং বিস্ফোরক দ্রব্য তৈরিতে তোমার বিভিন্ন ধরনের এই অ্যারোমেটিক যৌগ ইউজ করা হয়, যেমন ডিনামাইটের জন্য নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয় ডিনামাইট তৈরিতে। তারপরে টিএনটি, এটাও এক ধরনের বোম। এটা হলো 2,4,6 নাইট্রোটলুইন, এটাকে আমরা বলি টিএনটি। এটা বোমায় ব্যবহৃত হয়, 2,4,6 নাইট্রোটলুইন, যেটাকে আমরা টিএনটি বলি। পিক্রিক অ্যাসিড, এটা বার্নল যে মলম, যেটা তোমার পুড়ে গেলে যে আমরা লাগাই, এই বার্নল ক্রিম তৈরিতে পিক্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। এটাও এক ধরনের অ্যারোমেটিক যৌগ, এটাকে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল বলা হয়। কীটনাশক হিসেবেও অ্যারোমেটিক যৌগ তৈরি করা হয়, যেমন ডিডিটি, এটার নাম হলো প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। মনে করো যে এটা একটা প্যারা, এটা একটা প্যারা, তাহলে দুইটা প্যারা, তাহলে বলবা প্যারা। এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, তাহলে হলো ডাইক্লোরো, তাহলে প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল, আর এখানে ক্লোরিন আছে কয়টা? তিনটা, তাহলে ট্রাইক্লোরো, এটাকে ইথেন। হ্যাঁ, এটা হলো ডিডিটি, মনে রাখো আর কি, হ্যাঁ, যে ডিডিটি হলো প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। গ্যামাক্সিন, এটা হলো বেনজিন হেক্সাক্লোরাইড। তো আমরা বেনজিন তো চিনি, বেনজিনের মধ্যে যে একটা করে হাইড্রোজেন ছিল, এই প্রত্যেকটা হাইড্রোজেনকে যদি তুমি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত করে দাও, তাহলে যেটা হবে সেটা হলো বেনজিন হেক্সাক্লোরাইড। হেক্সা মানে হলো 6, যে 6টা কার্বন, কি কার্বনের সাথে 6টা ক্লোরিন, এটা হলো গ্যামাক্সিন বলি আমরা এটাকে। তো আসলে এখন একটু দেখি আমরা যে কোন জৈব বস্তুর অসম্পূর্ণ দহনে কোন গ্যাস উৎপন্ন হয়। বলছিলাম যে তুমি যদি পুরাটা জ্বালাই দিতে পারো তাহলে হবে কার্বন ডাই অক্সাইড, আর যদি অসম্পূর্ণ দহন হয় তখন হবে কার্বন মনোক্সাইড। ক্লোরোফর্ম, এটা চেতনানাশক হিসেবে কাজ করে। টিয়ার গ্যাস, এটা উৎপন্ন হয় কি গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে ক্লোরোফর্মের বিক্রিয়া। আর কার্বন গ্যাস হিসেবে যেটা উৎপন্ন হয় সেটার রাসায়নিক নাম কি? ক্লোরোপিক্রিন। আর পাকা কলায় থাকে অ্যামাইল এসিটেট। জৈব অম্ল কোনটা? এসিটিক অ্যাসিড হলো এক ধরনের জৈব অম্ল, এসিটিক অ্যাসিড। আর ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটা থাকে? অ্যাস্টার। আমরা দেখছি বিভিন্ন রকম ফলে কোন ধরনের অ্যাস্টার থাকে। আর সাবান সোডিয়াম বা পটাশিয়াম লবণের উচ্চতর ফ্যাটি অ্যাসিড। উচ্চতর ফ্যাটি অ্যাসিড কোনটা? ওই যে কার্বন সংখ্যা অনেক বেশি থাকে। আর সাবানের রাসায়নিক নাম কি? এটাকে আমরা সোডিয়াম স্টিয়ারেট বলি। ওই যে সোডিয়াম বা পটাশিয়ামের লবণ, যেটা যে C17H35 COO Na, সোডিয়াম স্টিয়ারেটও বলি আমরা। তো সোডিয়াম সিলিকেট এটার সাথে মিক্স করা হয় সাবান তৈরির সময়, এটা সাবানকে শক্ত করে। আর ভিনেগারে কোন অ্যাসিড থাকে? ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, চলো এখন আমরা দেখি যে আমাদের প্রাত্যহিক জীবনে রসায়ন কি কি কাজে লাগে, কোন কোন জায়গায় আসলে আমরা রসায়ন নিজের অজান্তেই ব্যবহার করে থাকি। যেমন ইট, হ্যাঁ, ইট, এটার মধ্যেও আসলে তোমার রাসায়নিক বিক্রিয়া ঘটে। হ্যাঁ, তো ইট নর্মালি 3 রকমের হয়, একটা হলো বাংলা ইট, একটা হলো সিরামিক ইট, আর একটা হলো কংক্রিটের ইট। বাংলা ইট বলতে নর্মালি যেটা আমরা ইউজ করি, হ্যাঁ, আমাদের বাসা বাড়ি করার জন্য। আর সিরামিকের ইট একটু উন্নত মানের ডিজাইন বা আর্কিটেকচার যদি ইউজ করতে বলে, সেই ক্ষেত্রে আমরা সিরামিক ইট বা কংক্রিটের ইট ব্যবহার করি। তো রাবার হলো এক ধরনের জৈব পলিমার, যেটা প্রাকৃতিক উপায়ে সংগৃহীত জৈব পদার্থ। রাবার আমরা চিনি সবাই, তাই না? এটা গাছ থেকে সংগ্রহ করে। লিপস্টিক, এটা রঞ্জক পদার্থ, তেল, মোম আর ত্বক কোমলকারী উপাদান দিয়ে তোমার লিপস্টিক তৈরি করা হয়। তারপিন, তারপিন চিনো না? ওই যে পেইন্টে আমরা পেইন্টের মধ্যে ব্যবহার করা হয় তারপিন, এটা পাইন গাছের নির্যাস। হ্যাঁ, পেইন্টটা দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। কাঁচ, কাঁচ হলো বলছিলাম যে সোডিয়াম অক্সাইড, তাই না? সোডিয়াম ডাই অক্সাইড, এটা হলো কাচের মূল উপাদান বা বালি। তো এখানে যেটা থাকে, বালি থাকে, চুন থাকে, আর চুনা পাথর এবং সোডা অ্যাশ ব্যবহার করা হয়। আচ্ছা, তো কাঁচ তৈরির মূলনীতি যেটা, সেটা হলো যে কাচের প্রধান 3টা উপাদান, একটা হলো বালু বা সিলিকা, যেটা এটা 50 ভাগ, সোডা অ্যাশ 35 ভাগ, আর 15 ভাগ চুনা পাথরকে 1450°C তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে গলিত কাঁচ উৎপন্ন হয়। এটা দিয়ে এটাই কাঁচ আসলে, হ্যাঁ, যে তোমার সিলিকা, বালি, তারপর সোডা অ্যাশ আর হলো চুনা পাথর, এটা একসাথে মিক্স করে 1450°C তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। আর সিরামিক, এটা তোমরা সবাই চিনো, হ্যাঁ, যে সিরামিকের প্লেট গ্লাস আমরা দেখি বা ইউজ করি। তো এই সিরামিকে 3টা উপাদান থাকে, একটা হলো চায়না ক্লে, সিলিকা বা বালি যেটা, আর একটা হলো ফেলাসপার। এটা হলো যে অ্যালুমিনা আর সিলিকা আর ক্ষারীয় অক্সাইডের মিশ্রণ। হ্যাঁ, অ্যালুমিনা মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, বালি আর ক্ষারীয় অক্সাইডের মিশ্রণ, এটা হলো ফেলাসপার। আচ্ছা, এবার দেখো কাগজ, আমরা যে কাগজ ব্যবহার করি প্রতিনিয়ত, এই কাগজটা উৎপন্ন হয় নর্মালি কি থেকে? এই যে কাঠ, বাঁশ, আখের ছোবড়া,
এগুলা থেকে সেলুলোজ নামক এক ধরনের ফাইবার কালেক্ট করা হয়। এই পাল্প থেকেই কিন্তু আসলে এই যে পেপার বা টেক্সটাইল, তারপরে ফার্মাসিউটিক্যাল, এই ইন্ডাস্ট্রি গুলা এই পাল্প থেকেই আসলে গড়ে উঠছে। তো এই পাল্প গুলার মধ্যে কয়েক রকমের থাকে। যেমন একটা হলো যে সেলুলোজ ফাইবার, এটা বিটা ডি গ্লুকোজের সরল শিকল। তো তোমাদের এগুলো আসলে মনে রাখতে হবে না যে এত কঠিন স্ট্রাকচার, এগুলো মনে রাখতে হবে না। এটা মনে রাখো যে এটা এক ধরনের প্রাকৃতিক পলিমার, এবং উদ্ভিদে এই সেলুলোজ ফাইবারের পরিমাণ হলো 40 থেকে 45%। লিগনিন এটাও এক ধরনের প্রাকৃতিক পরিমাণ, আহ উদ্ভিদে এর পরিমাণ 20 থেকে 30%। হেমিসেলুলোজ এটার পরিমাণ উদ্ভিদে 30 থেকে 35%। আচ্ছা, এখন আসলে সিমেন্ট। সিমেন্ট কি? সিমেন্ট হলো সিলিকা, অ্যালুমিনিয়াম, চুন ইত্যাদির মিশ্রণ সিমেন্ট, যেটা আমরা গৃহ নির্মাণের জন্য একদম প্রচুর ইউজ করি, না এটা বন্ডিং এর জন্য। তো সিমেন্ট নর্মালি কয়েক রকমের হয়। একটা হলো পোর্টল্যান্ড সিমেন্ট, প্রজ্বলনা সিমেন্ট, ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট, ক্ষয়রোধী সিমেন্ট। এছাড়াও আসলে সিমেন্টের অনেক প্রকারভেদ আছে। তোমার কিছু আছে যেগুলো তাড়াতাড়ি জমাট বাঁধে, যেগুলা পানির নিচের কনস্ট্রাকশনের জন্য ইউজ করা হয় খুব তাড়াতাড়ি, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বলি আমরা। এরপরে শীত প্রধান দেশে ব্যবহার করার জন্য কিছু সিমেন্ট পাওয়া যায়, যেগুলোর ভিতরে ভয়েড থাকে, ভয়েড, ফাঁকা জায়গা ক্রিয়েট হয়। তো এই ধরনের সিমেন্টের আসলে অনেক প্রকারভেদ আছে, তবে নর্মালি আমরা যে সিমেন্ট ইউজ করি সেটা হলো পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড এটা ইংল্যান্ডের একটা স্থান অনুসারে এটা নামকরণ করা হয়েছে পোর্টল্যান্ড। একে হাইড্রোলিক সিমেন্টও বলা হয়। আচ্ছা, তো পোর্টল্যান্ড সিমেন্টে কি কি উপাদান থাকে? এখানে দেখো যে তোমার চুন থাকে 60 থেকে 70%, সিলিকা থাকে 20 থেকে 24%, অ্যালুমিনিয়াম থাকে, ম্যাগনেসিয়া থাকে, আয়রন অক্সাইড থাকে, আর থাকে সালফার ট্রাইঅক্সাইড। এই কয়েকটা উপাদান একত্রিত করে একটা অনেক উচ্চ তাপে হিট দেওয়া হয়, তখন এটা সিমেন্টে পরিণত হয়। আর সিমেন্টের সাথে সবসময় কম বেশি জিপসাম ইউজ করা হয়। জিপসাম, জিপসামটা কেন? এটা জমাট বাঁধার প্রক্রিয়াকে মন্থর করে দেয়, মানে ধীরে ধীরে জমাট বাঁধে। তুমি মনে করো যে সিমেন্ট সিমেন্ট নিলা, এটার সাথে পানি দিলা, সাথে সাথে যদি জমে যায় তো এই সিমেন্টটা তো তুমি কোনো জায়গায় প্লেস করতে পারবা না। তো এটা যাতে একটু দেরি করে জমে, এই জন্য সিমেন্টের মধ্যে আমরা জিপসাম যোগ করি। আচ্ছা, ক্লিংকার। ক্লিংকার কি? ক্লিংকার হচ্ছে এই যে সিমেন্টের যে উপাদানগুলো আমরা দেখলাম, এগুলা 1400 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তখন এটা এটা এরকম তোমার যে ম্যাটেরিয়ালসটা পাওয়া যায় উত্তপ্ত করার পরে, সেটাকে আমরা বলি ক্লিংকার। এটা ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনেটের মিশ্রণ। আচ্ছা, এগুলো আসলে চামড়া। চামড়া শিল্প সম্পর্কে আমরা সবাই জানি। তো চামড়া, তোমার যে ট্যানিং, সেটা হলো যে কাঁচা চামড়া এটাকে লেদারে পরিণত করার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি ট্যানিং। হ্যাঁ, প্রথম অবস্থায় ট্যানিং নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছিল, সেই থেকে এর নাম হয়ে গেছে ট্যানিং। আর যে কারখানাগুলোতে এই চামড়া ট্যানিং করা হয় সেগুলোকে আমরা কি বলি? ট্যানারি বলি, তাই না? আর কাঁচা চামড়ার উপরে লবণ ছিটিয়ে রাখা হয়, এই যে যাতে ব্যাকটেরিয়া এটা মানে পচায় না ফেলতে পারে। তো এটাকে আমরা বলি কিউরিং। আরেক ধরনের কিউরিং আছে, যেটা হলো তোমার আমরা বাসা বাড়িতে করি, যে তোমার এই যে একটু আগে যে আমরা সিমেন্ট দেখলাম, যখন একটা বাসায় প্লাস্টার করা হয় বা তোমার ঢালাইয়ের কাজ হয়, তখন এটাকে পানি দিয়ে ভিজায় রাখা হয়, এটাকেও কিউরিং বলা হয়। তো আসো আমরা একটু দেখি ইনফরমেশন গুলা, যে এটার মৌলিক উপাদানের মধ্যে যে উপাদানটি বেশি পাওয়া যায় সেটা কি? সিলিকা বা বালি। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি থাকে। আর এটার প্রধান দুটো উপাদান হচ্ছে সিলিকা আর অ্যালুমিনা। ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মেনে চলতে হয়। বাংলাদেশের বিল্ডিং কোড হলো বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এবং রবার এটা প্রাকৃতিক পাওয়া যায়। আর লিপস্টিক তৈরি হয় কি দিয়ে? গ্রিজ, রঞ্জক এবং একটি দ্রাবক ব্যবহার করা হয়। আর কাগজের প্রধান উপাদান কোনটা? সেলুলোজ, তাই না? প্রাকৃতিক পলিমার। তো সিমেন্টের মৌলিক উপাদানের মধ্যে সবচেয়ে বেশি থাকে চুন। আর সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল যেহেতু চুন, এই জন্য প্রধান কাঁচামাল ব্যবহার করা হয় চুনাপাথর। আর অন্যতম একটা কাঁচামাল হলো জিপসাম। কেন ব্যবহার করা হয়? বলছিলাম যে তাড়াতাড়ি যাতে জমে না যায়, এই জমাটা যাতে একটু লেট হয়। একটা জিনিস মনে রাখো, যে সিমেন্ট যদি একবার জমে যায়, এটা থেকে তোমার যে স্ট্রেংথ পাওয়ার কথা, যতটা শক্ত হওয়ার কথা, এটাতে তুমি পানি দিয়ে গুলে আবার নরম করে যদি ব্যবহার করো, সেই স্ট্রেংথ তুমি কখনোই পাবা না। আহ এই যে সিমেন্টে জিপসাম যোগ করা হয় দ্রুত জমাট বাঁধা রোধ করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, এগুলা তোমরা নোট ডাউন করে রাখবা, আমরা পরবর্তীতে এগুলা সলিউশন করে দিব।